আমরা হচ্ছে ডিসি মেশিন শুরু করছিলাম, শুধুমাত্র মেশিন আমরা শুরু করছিলাম। মেশিনের আমরা বেসিক কিছু শিখছিলাম। কি শিখছিলাম? ম্যাগনেটিজম শিখছি, যেমন আগের দিকে প্রিভিয়াস ডে। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে আমরা অল্প একটু জিনিস দেখছিলাম, সেগুলো না দেখলেও হয়, কিন্তু তারপরেও একটু ভালো মজা দেওয়ার জন্য আমরা সেই দেখছিলাম যে ম্যাগনেটিজম শিখছিলাম, তাই না? যে একটা চুম্বক কিভাবে তৈরি হয়, ঠিক আছে না? ওইটা দেখছিলাম আমরা। তারপরে আর কি দেখছিলাম? তারপরে আমরা দেখছিলাম হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, তাই না? তারপরে দেখছিলাম হচ্ছে আমরা ফ্লেমিং এর রাইট অ্যান্ড লেফট হ্যান্ড রুল, নাকি? রাইট হ্যান্ড রুলটা কিসে ব্যবহার হয়? জেনারেটরে ব্যবহার হয়। আর লেফট হ্যান্ড রুলটা মোটরে ইউজ হয়, তাই না? তারপরে আর কি দেখছিলাম আমরা? ফ্যারাডস ল, নাই তাই না? এইটা হচ্ছে আমাদের মেশিনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার কথা কি ছিল? ফ্যারাডস লর কথা ছিল এরকম যে কোনো একটা জায়গাতে কি উৎপন্ন হয়? ভোল্টেজ ইনডিউসড হয় যদি সেইখানে কি হয়? ফ্লাক্সের পরিবর্তন হয়, তাই না? তাহলে আমাদের মেশিনে কি হবে? যেমন ডিসি মেশিন করবো আমরা, তাহলে ডিসি মেশিনে কি হবে? ডিসি মেশিনে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কন্ডাক্টর আর ফ্লাক্স। এর মধ্যে রিলেটিভ মোশন থাকলেই কি হবে? ভোল্টেজ ইনডিউসড হবে, তাই তো? তাহলে কন্ডাক্টরটা দেখতে মোটামুটি ডিসি মেশিনে এরকম হবে। কন্ডাক্টর আর ফ্লাক্স, তো ফ্লাক্স লাইন যে কোনো ভাবেই হইতে পারে, নাকি? ফ্লাক্স লাইন কি কিভাবে হইতে পারে? পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে হইতে পারে, অথবা ইলেকট্রোম্যাগনেট দিয়ে তৈরি হতে পারে, নাকি? হ্যাঁ, যে কোনো ভাবেই হোক। ধরলাম আমরা যে একটা সাউথ পোল, একটা নর্থ পোল। তাহলে ফ্লাক্স গুলো কোন দিক থেকে কোন দিকে যাইতো? বাহিরের দিকে, নর্থ থেকে সাউথের দিকে যাইতো, তাই তো? তাহলে এই যে ফ্লাক্স আর এটা হলো কন্ডাক্টর, এদের দুইজনের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে তাহলে সেখানে কি উৎপন্ন হবে? ভোল্টেজ উৎপন্ন হবে, নাকি? সেটা কি ধরনের ভোল্টেজ উৎপন্ন হয়? এসি ভোল্টেজ নাকি ডিসি ভোল্টেজ? তাকে প্রসেস করে কি বানাইতে হয় সেটাও আমরা দেখছিলাম, তাই না? হ্যাঁ, তারপর আমরা দেখছি হচ্ছে যে, তারপর আমরা কি দেখছি যে মেশিন ওয়ার্কিং প্রিন্সিপাল, যে একটা ডিসি মেশিনে কিভাবে এসি উৎপন্ন হয় আর সেটাকে কি করে ডিসি তে কনভার্ট হয়, এবং এসি টু ডিসি অ্যাজ এ জেনারেটর। একটা জেনারেটরে ওই আমরা কি করছিলাম? এই কয়েলটাকে ঘুরাইছিলাম না? তাহলে আমরা মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করছিলাম। জেনারেটর হিসেবে আমরা এসি থেকে ডিসি তে কিভাবে কনভার্ট করে সেটাও দেখছি। সেইটার মধ্যেই আমরা দেখছি যে কি কমিউটেটরের কাজ, না? হ্যাঁ, কমিউটেটর, অথবা এটাকে বলা হয় মেকানিক্যাল রেকটিফায়ার। ওই যে এসি কে ডিসি তে রূপান্তর করছিল, তাই না? হ্যাঁ, এই কয়েকটা জিনিস আমরা অল্প একটু পড়াশোনা করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এগুলো খুব বেশি কিছু যে দরকার তাও না, এগুলো জানা থাকলে একটু ভালো হয়, একটু ভালো লাগে। আজকে আমরা যে জিনিসটা শুরু করব, সেইটা হতেছে কি, এক নম্বরে টার্গেট থাকবে হচ্ছে যে ডিসি মেশিনের ইএমএফ ইকুয়েশন। 2 নম্বরে কনস্ট্রাকশন, ঠিক আছে? তো এই যে দুইটা জিনিসই যদি আমরা আজকে দেখতে পারি তাতে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? হ্যাঁ,
তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাই হচ্ছে যে ইএমএফ ইকুয়েশন। ঠিক আছে, ইএমএফ ইকুয়েশন। তাহলে ডিসি মেশিন বলছি, ডিসি মেশিন মানে সেটা মোটর এবং সেটাই জেনারেটর। ঠিক আছে, আমরা মেশিন পড়তেছি, একই সাথে মোটরও পড়তেছি, একই সাথে জেনারেটর পড়তেছি, পার্থক্য কিছু না। একটা শুধু ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল বানায়, আর একটা শুধু মেকানিক্যালকে ইলেকট্রিক্যাল বানায়, তাই তো। তাহলে আগে শুরুতেই আমাদেরকে জানতে হবে যে আসলে একটা ডিসি মেশিনের মধ্যে কি কি থাকে। ঠিক আছে, তাহলে একটা ডিসি মেশিনের মধ্যে কি কি থাকে সেটা যদি আমরা আগে এদিকে লিখে নেই, যে নাম্বার অফ পোল, সেটা কি দিয়ে দেব, পি। এবং এইটা অবশ্যই কি হবে, অবশ্যই ইভেন নাম্বার হবে, মানে জোড় সংখ্যা হবে। পি এর মান কোনোদিনও কি হইতে পারবে না, 3 হইতে পারবে না, 5 হইতে পারবে না, অবশ্যই 2, 4, 6, 8 এরকম হবে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ পোল হচ্ছে পি। তারপরে আর কি থাকে বলো দেখি, নাম্বার ওয়ার্কিং ফ্লাক্স পার পোল, ওয়ার্কিং ফ্লাক্স পার পোল। পার পোল মানে কি, প্রত্যেক পোলে কি পরিমাণ ফ্লাক্স আছে। তাহলে এটা দেখো কি ধরনের হয়, ওয়েবার। ঠিক আছে, তারপরে কি, টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, সেটা হচ্ছে জেড। তাহলে এটা তো সংখ্যা নাকি, হ্যাঁ, এতটি বা এতটা। তারপরে হচ্ছে কি, প্যারালাল পাথ, নাম্বার অফ প্যারালাল পাথ অথবা সার্কিট। তাহলে নাম্বার অফ প্যারালাল পথ অথবা সার্কিট, অথবা এটাকে কেউ কেউ কারেন্ট পথও বলে, হ্যাঁ, কারেন্ট পাথ, সেটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে মোট কন্ডাক্টর আছে জেড এবং পথ আছে কয়টা, এ। তাহলে টোটাল কন্ডাক্টর আছে সাপোজ 50টা, পথ আছে 4টা বা 5টা। তাহলে প্রত্যেকটা পথে কয়টা করে কন্ডাক্টর থাকবে, জেড বাই এ, তাই না? ওকে, তাহলে আমরা জানি যে এই যে যতগুলো মেশিন আছে, এই মেশিনগুলোতে কি হয়, একটা রোটেশনাল জিনিস থাকে না, ঘূর্ণনের বিষয় আছে থাকে। তাহলে সেইটা হচ্ছে রোটেশন পার মিনিট, সেটা কি এন, আরপিএম, এই রোটেশন পার মিনিট, আরপিএম, প্রত্যেক মিনিটে ঘূর্ণন সংখ্যা নাকি, তাই তো। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের একটা ডিসি মেশিনের মূল কথাবার্তার মধ্যে কিছু আছে। এখন আমরা জানি, উই নো ফ্যারাডের সূত্র মতে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ফ্যারাডস ল, এত কিছু লাগে না। সোজা কথা হচ্ছে যে ইনডিউসড ইএমএফ পার কন্ডাক্টর ইন ওয়ান রোটেশন। তাহলে একবার রোটেশনে একটা কন্ডাক্টরে উৎপন্ন ভোল্টেজ। তাহলে এরকম কন্ডাক্টর বহুতগুলো আছে, জেড সংখ্যক কন্ডাক্টর আছে, হ্যাঁ। তাহলে একটা কন্ডাক্টরের আমরা বের করব যে একটা কন্ডাক্টরে কতগুলো ভোল্টেজ উৎপন্ন হয় এবং একটা ঘূর্ণন দিলে কতগুলো হয়। ঠিক আছে, তাহলে একটা রোটেশনে একটা কন্ডাক্টরে উৎপন্ন ভোল্টেজ, সেইটাই হচ্ছে কেটা, ই সমান সমান d5 ভাগের dt। তাহলে d5 মানে কি, ফ্লাক্সের পরিবর্তন, আর dt মানে হচ্ছে কতটুকু সময় নাকি, হ্যাঁ।
তাহলে আমাকে বলো এখানে ফ্লাক্স নিয়ে তাহলে কোথায় কথা আছে? পোল আছে পিটা, ফ্লাক্স আছে পার পোলে ফাই, তাহলে টোটাল ফ্লাক্স কতগুলো হবে? এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে টোটাল ফ্লাক্স, টোটাল ওয়ার্কিং ফ্লাক্স ডি ফাই ইকুয়াল কি লেখা যায়? ফাই পি। দেখো প্রত্যেকটা পোলে ফ্লাক্স আছে কি? ফাই। তাহলে পরে টোটাল পোল আছে সাপোজ পি সংখ্যক, তাহলে মোট ফ্লাক্স কতগুলো হবে? একটা করে পোলে ফাই আছে, তাহলে পি সংখ্যক পোলে কতগুলো আছে? ওই দুটো গুণ করে দিলে হবে না? ফাই। তাহলে এটা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ হলো এতটুকু। এখন আসো তাহলে টাইম, তাহলে টাইমটা বের করতে হবে না? ডিটি টাইম। তাহলে আমরা জানি যে হচ্ছে কি, দেখো পার মিনিটে ঘুরে কত? এন। তাহলে এন রোটেশন এ টি এর মান কত ভাই? 60 সেকেন্ড, তাই না? এন সংখ্যক রোটেশন দেয় 60 সেকেন্ডে, মানে 1 মিনিটে। 1 মিনিটে না? তাহলে পরে আমার কয়টা রোটেশন লাগবে? একটা রোটেশন না? তাহলে 1 রোটেশনে টাইম কত? তাই তো? এই দুইটা জিনিসকে আমরা একটু এই সমীকরণে বসাই দেই তো। অতএব ই ইকুয়াল কি হবে? ফাই পি ডিভাইডেড বাই 60 বাই এ। এইটারে আর অল্প একটু, ও এটা এন না? এন। তাহলে এটার অল্প একটু ওদিক সাজাই নেই। পি উপরে থাকলো, 60 নিচে থাকলো, ফাই আর এন ওদিক দিলাম। সমস্যা আছে? তাহলে এইটা যে ভোল্টেজ উৎপন্ন হলো, এই ভোল্টেজটা কিসে? পার কন্ডাক্টরে নাকি? হ্যাঁ, পার কন্ডাক্টর না? তাহলে আমরা বলছিলাম যে পথ আছে হচ্ছে এ সংখ্যক আর টোটাল কন্ডাক্টর আছে জেড, তাই তো? তাহলে পার পথে কতগুলো কন্ডাক্টর? পার পাথ এ কন্ডাক্টর ইকুয়াল জেড বাই এ। টোটাল কন্ডাক্টর আছে জেড, পথ আছে এ, তাহলে প্রত্যেকটা পথে কতগুলো হবে? জেড বাই এ নাকি? তাহলে অতএব পার পাথ এ ইনডিউসড ইএমএফ কত? এইটাই জেনারেটেড ইএমএফ। জেনারেটেড ইএমএফ কে আমি ই দিলাম। এই ই সমান সমান তাহলে কি হবে ভাই? এই যে প্রতি পথে কত ছিল? পি ডিভাইডেড বাই 65 এন ইনটু তার সাথে কি হলো? জেড বাই এ গুণ হয়ে গেল, তাই তো? তাহলে এটারে একটু সাজায় লিখলে কি হয়? ই ইকুয়াল টু জেড পি ডিভাইডেড বাই 60 এ, এইদিকে ফাই, এটাকে এন। এই যে যে জিনিসটা আছে, এই জিনিসটা কনস্ট্যান্ট। বলো জেড কি? টোটাল কন্ডাক্টর সংখ্যা না? টোটাল কন্ডাক্টর সংখ্যা যখন, এইটার নাম আগে বলে দেই, এটা হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্যান্ট। কনস্ট্রাকশন কনস্ট্যান্ট। সাপোজ মায়ের দোয়া কোম্পানি একটা মোটর বা মেশিন বা জেনারেটর বানাবে, হ্যাঁ? তাহলে তারা কন্ডাক্টর পেঁচাইছে 500, ঠিক আছে? আর আরেক এনার্জি ব্যাগ ও কন্ডাক্টর পেঁচাইছে সাপোজ 5000 বা 1000। যখন পেঁচায় এটা বানাই ফেলছে, তারপর মার্কেটে ছাড়ে দিছে, বানানোর পরে এটা কি চেঞ্জ হবে? একটা প্যাচ খুলে যাবে বা দুটা প্যাচ তুমি চাইলেই বাড়াতে পারবা। তার মানে এটা যখন বানাইছে, কনস্ট্রাকশন করছে, তখন এটার মান কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। তাহলে এটা কনস্ট্রাকশন কনস্ট্যান্ট, ওই জন্য বলতেছি। পোল এখন ওই যে মায়ের দোয়া কোম্পানি বানাইছে 2 পোলের, কিন্তু আরেকজন বানাইছে 4 পোলের, দুইজনেরটাই সঠিক। তাহলে যখন আমি তৈরি করছি তখন আমার ইচ্ছা মতো পোল দিছি, বানানোর পর এটারে কি আমি চেঞ্জ করতে পারবো? এটাও তাহলে কি? কনস্ট্রাকশন কনস্ট্যান্ট। 60 তো এমনি কনস্ট্যান্ট নাকি? এটা হচ্ছে কি? প্যারালাল পথ বা কারেন্ট পথ। তখন ওই যে একজন দিছে হচ্ছে 2টা পথ,
আরেকজন দিছে সাপোজ 6টা পদ, তো যে যে কয়টা পদ দিক না কেন সেটা বানানোর সময় ফিক্সড করে দিতে হয়, ঠিক আছে। কিন্তু ফাই আর এন এই দুইটা কি ফিক্সড? এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা, আমি ইচ্ছা মতো ঘুরাইতে পারবো, বেশি করে ইচ্ছা মতো কম করে ঘুরাইতে পারবো, ও যা দিয়ে বানাইছে সেটার উপর ডিপেন্ড করবে না। ফাই ফ্লাক্স এটা কিসের উপর নির্ভর করে? চৌম্বকের উপর নির্ভর করে না? ওই যে ম্যাগনেটিজম আমরা শিখছিলাম, কি ফিক্সড হওয়ার কথা? কেমনে ফ্লাক্স ফিক্সড? এই যে তোমাদেরকে বলছিলাম, এইখানে ভোল্টেজ যত কম বেশি হবে এইখানে ফিল্ড লাইন কি হয়, তত ইন্টেন্সিটি কম বেশি হয়। 5 ভোল্ট দিছি, এইখানে চৌম্বক বলরেখা তৈরি করছে 10টা, আমি যদি 7 ভোল্ট দেই তাহলে চৌম্বক বলরেখা কি আর 10টাই থাকবে? কিছু বেশি হবে নাকি? তাহলে এইটাকে আমরা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। তাহলে এইটাই তো সেই আমার কি দেয়? ফ্লাক্স দেয়। তার মানে এই ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল হচ্ছে ফ্লাক্স আর হচ্ছে রোটেশন নাকি? তাহলে এই যে ইটা কার উপর ডিপেন্ড করবে বলো তো দেখি? তাহলে আমরা কি এটা বলতে পারি যে ই ইজ প্রপোর্শনাল টু কে ফাই এন। কেটা কেটা ওই কনস্ট্রাকশন কনস্ট্যান্ট নাকি? ভাই আমরা তো এখানে ইলেক্ট্রোম্যাগনেট দিয়ে অবশ্যই ইলেকট্রোম্যাগনেট না, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেট দিয়ে আমাদের সব জেনারেটর গুলা চলে, সব মোটর গুলো চলে। স্থায়ী চুম্বক দিয়ে চলে হচ্ছে যে তোমাদের খেলনা গাড়ির মোটর গুলা, বোমা বোমা করে একটু একটু ঘুরে। 2 সাইডে পার্মানেন্ট ম্যাগনেট থাকে, মাঝখানে শুধু আর্মেচার থাকে। একমাত্র খেলনা মোটর ছাড়া পৃথিবীতে কোথাও ইলেকট্রোম্যাগনেট ছাড়া কোনো মোটর নেই। দাঁড়াও তোমাদের একটা বাস্তব মোটর দেখাই, তাহলে এলা বুঝবা নাকি? এত টেনশন করার কিচ্ছু নাই। তাহলে দিন শেষে সূত্র দাঁড়াইলো কি ভাই? এই সূত্র আর এই সূত্র দাঁড়াইলো দিন শেষে। হ্যাঁ, এইখান থেকে একটা সূত্র আর একটা সূত্র বানাই ফেলবো আমরা। এই সূত্রটা আমাদের খুবই দরকার দিবে। তাহলে আমি বলতে পারি না যে E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু কে কি থাকবে? তাহলে ফাই 1 N1 নিচে কেটা ভাই? ফাই 2 N। এটা একেবারে আমাদের বহুত কাজে লাগবে, বহুত কাজে লাগবে। মোটর হোক, জেনারেটর হোক, যে কোনো কিছুতেই হোক, ঠিক আছে? হ্যাঁ, আমি এখানে ই লিখছি। আচ্ছা, এখানে আরেকটা কনফিউশন দূর করি। বইগুলোতে থাকে জেনারেটেড ইএমএফ, জেনারেটেড ইএমএফ ইজি। হ্যাঁ, এটা হলো জেনারেটরে নাকি? ইজি সমান সমান কি? ওই যে জেডপি ডিভাইডেড বাই 60 ফাই এন। তোমরা অন্য ভাবে যাই পড়ো না কেন, দিন শেষে টানাটানি করে এটাই হবে, ফাই জেড এনপি বাই 60 এ, একই তো কথা, তাই না? এবার আসো মোটরে, তোমরা কি শিখো ভাই? মোটরে বলো ব্যাক ইএমএফ নাকি? হ্যাঁ, মোটরে বড় ব্যাক ইএমএফ, এর নাম আবার দাও ইবি। ওই আগেই সূত্র আবার কি লেখো? অন্য কিছু আছে? এইটাই তো লেখো নাকি? আমি ওই সকল এখন মোটর জেনারেটর বাদ দিয়ে এক কথায় প্রকাশ করলাম, এক কথায় বললাম যে জেনারেটেড বা ইএমএফ, হ্যাঁ ইনডিউসড ইএমএফ। জেনারেটেড হলে এটাও ইনডিউসড হয়, ব্যাক ইএমএফ এটাও কি ইনডিউসড হয় না? তাহলে ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ আমি সরাসরি ই বললাম, জিউ বললাম না, ইউ বললাম না। আচ্ছা আরেকটু বলি, ইনডিউসড ইএমএফ ইন আর্মেচার, আর্মেচার। তাহলে আর্মেচারের জন্য এ দেব, ই এ সমান সমান ওই যে কে ফাই এন, ঠিক আছে? তাহলে মোটরে হইলে ওইটা মোটরের ব্যাক ইএমএফ হইছে না কি হইছে? হইছে। জেনারেটরে হইলে সেটা উৎপন্ন হইছে নাকি? বুঝাইতে পারছি? সেজন্য আমি সরাসরি টার্ম ইউজ করব, সরাসরি ই অথবা ই এ। হ্যাঁ, জেনারেটর হোক আর মোটর হোক, আর্মেচারে উৎপন্ন হবে। এটা আমার কথা না, এটা হচ্ছে শ্রদ্ধেয় চ্যাপম্যানের কথা, চ্যাপম্যান, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে মোটরের যে জেনারেটেড ইএমএফ, এটা কি বোঝা গেছে? হ্যাঁ,
আশা করি জেনারেটেড ইএমএফ এর সমীকরণটা বোঝা গেছে। এই তিনটা সূত্রই আমাদের কাজে লাগবে। এই দেখো তাহলে এই যে এটা কি খুব বড় একটা মেশিন, এই খুব বড় একটা মেশিন। তাহলে যে তুমি বললা যে ভাই পার্মানেন্ট ইলেকট্রোম্যাগনেট ব্যবহার হয় না বা পার্মানেন্ট ম্যাগনেট হয়, এটা কি খুব বড়? এটা ছোট মোটোই নাকি? তারপরে এটা কি পার্মানেন্ট ম্যাগনেট বলে কিছু আছে? নাই। এটার ভিতর কি আছে? দুইটা অংশ থাকে। এই মাঝখানে একটা ঘূর্ণায়মান অংশ আছে, হ্যাঁ, আর বাহিরে একটা কি আছে? স্থির অংশ আছে, তাই না? তাহলে এই যে বাহিরের ভিতরে যেটা ঘুরে এটাকে বলা হয় হচ্ছে আর্মেচার, হ্যাঁ, অথবা কোনো কোনো জায়গায় রোটর বলে। আর বাহিরে যেটা আছে এটা স্টেটর বা ফিল্ড, ঠিক আছে? তাহলে এটা যদি দুটো ভাগে ভাগ করে, এই যে আর্মেচারটা বাহিরে চলে আসলো আর এটা হলো ফিল্ড। তাহলে এই ফিল্ড মানে কি? এখানেই তো কি থাকবে? ফ্লাক্স থাকবে। তাহলে ফ্লাক্স থাকার জন্য এখানে কি শর্ত? কি ওই যে পোল তৈরি হতে হবে, নর্থ পোল সাউথ পোল তৈরি হতে হবে। তো এইখানে কি কোনো ম্যাগনেট আছে? পোল নাই, কিন্তু কিন্তু কি আছে? দুইটা এই যে পোল আছে, দুইটা পোলের মধ্যে কি করছে? অনেকগুলো তার বেসাইছে না? তার বেসাইছে মানে এটা কি হয়েছে? ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেটের তারের কুণ্ডলী দিছে। যদি এই তারের মধ্যে আমরা কারেন্ট সাপ্লাই দেই তাহলে এটা কিসে তৈরি হয়ে যাবে? ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়ে যাবে না? বোঝা গেছে? তাহলে এতটুকু একটা মেশিন, এটাও কিসে চলে? ইলেকট্রোম্যাগনেট। সেজন্য বললাম যে পার্মানেন্ট ম্যাগনেট শুধুমাত্র ওই যে বাচ্চা ছেলের খেলনার মধ্যেই সীমাবদ্ধ, ওর বাইরে আর ওর কোথাও পাবা না, বুঝছো? হ্যাঁ, বাইরে থেকে সাপ্লাই দিতে হবে অবশ্যই। সেদিকে আমরা আস্তে আস্তে পরে যাই যে কোথা থেকে সে সাপ্লাই পায়, সে কিভাবে ওখানে ম্যাগনেট তৈরি করে, আর সে কিভাবে কাজ করে, তাই তো? হ্যাঁ, তাহলে এই দেখো এটা কয় পোল? এটা দুই পোল না? হ্যাঁ, এটা দুই পোল। কিন্তু এদিক থেকে তাকাও, ক্রস সেকশনাল ভিউ, এই যে দুই পোল। এই যে ওই পাশে একটা পোল, এ পাশে একটা পোল। হ্যাঁ, এটা আমি আট করার চেষ্টা করছি আর কি। এই যে দুটা পোল, এই যে একটা, এই যে একটা পোল, আর এটা একটা পোল। হ্যাঁ, তাহলে এই পোলেও কি আছে? অনেকগুলো প্যাচ আছে, ওই প্যাচ দেওয়ার চেষ্টা করছি। এই পোলে অনেকগুলো প্যাচ আছে, এই প্যাচটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এই যে দুই পোল দিয়ে প্যাচ পেঁচাইলো, প্যাচে দুইটা মাথা দেখো, ওই যে দেখো এই পাশ থেকে একটা মাথা এই যে এই শুয়ের মধ্যে নিয়ে আসছে, আর এই দিক থেকে একটা মাথা এই শুয়ের মধ্যে নিয়ে আসছে। তাহলে এই যে দুইটা মাথা বাহিরে আসলো না? তাহলে এই যে দেখো, এই যে লাল এক মাথা পেছে 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 এদিক গেছে, এখান থেকে পেছে ওদিক গেল। তাহলে আমার ফিল্ড কয়েল কোনটা? লালটা ফিল্ড কয়েল না? এইখানে ফিল্ড কয়েল কোনগুলা? এই যে দুই পাশে যে কয়েল পেছানো আছে এইটা, ঠিক আছে? তাহলে যখনই আমরা এখানে সাপ্লাই দিব তখন এই যে একটা পোল আর এই যে একটা পোল, দুইটা পোলের কি তৈরি হবে? নর্থ আর সাউথ তৈরি হবে না? হ্যাঁ, নর্থ সাউথ জন্য কেমনে তৈরি হয়? নর্থ সাউথ জন্য কেমনে তৈরি হয়? সাপোজ এই পোলটার কথা আমরা চিন্তা করি। এই পোলটাতে আমরা প্যাচ দিছি কিভাবে? এদিক থেকে নিচ দিয়ে যায় উপর দিয়ে আসছে, তাই না? নিচ দিয়ে যায় উপর দিয়ে আসছে, ও ওদিক চলে গেছে, অথবা ওদিক দিয়ে এসে এদিক দিয়ে আসছে, তাই না? এটাই তো, এই প্যাচটাই তো এইখানে দেওয়া, তাই না? তাহলে এখন আমি যদি এইখানে সাপ্লাইটা কিভাবে দেই ভাই? এদিকে প্লাস দিলাম, এদিকে মাইনাস দিলাম, তাই তো? এদিকে সাপ্লাই যদি দেই তাহলে এদিকে কারেন্ট যাবে, কারেন্ট এদিকে যাবে। তাহলে কারেন্ট যদি এদিকে যায় কি রুল ব্যবহার করতে হবে? রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে কারেন্ট কোন দিকে যায়? এইভাবে প্যাচ দিয়ে যাচ্ছে নাকি? তাহলে এদিকে কি যাবে? ফ্লাক্স যাবে না? তাহলে ফ্লাক্স এদিক দিয়ে বের হয় ওদিক দৌড় মারবে নাকি? হ্যাঁ, তাহলে এটা হবে নর্থ পোল আর এটা হবে সাউথ পোল। তাহলে এই যে একটা পোল, এইটার নর্থ হইছে কোন দিকে? এই দিকে। আর সাউথ হইছে কোন দিকে? ঠিক আছে? এই পোলটারও কি আছে? নর্থ আর সাউথ আছে। এইটার সাউথ হবে এই দিকে আর নর্থ হবে এই, মিলিয়ে একটা মেশিনে বাহিরের পোল দূরের দিকে আমরা তাকাই না। যদি না তাকাই তাহলে এখানে কি দেখি? তখন একটা নর্থ একটা সাউথ হয়। কথা বুঝতে পারছি? কিন্তু এরও কিন্তু এই পাশে কি আছে? নর্থ আছে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছি? এই হলো নর্থ পোল আর সাউথ পোল তৈরির ইতিহাস। এখন আমরা যদি কারেন্ট এদিক দিয়ে না দিয়ে উল্টা দিক দিয়ে দিতাম ভাই, তাহলে দেখা গেল এইটা হয়তো সাউথ আর এইটা হয়তো কি? বুঝো নাই কথা? হ্যাঁ, তো এইভাবে আমাদের কারেন্ট সাপ্লাইয়ের উপর ভিত্তি করে আমাদের নর্থ পোল আর সাউথ পোল কি করতে পারবো? আমরা
চেঞ্জ করতে পারবো। তোমরা হয়তো ছোটবেলায় যখন মোটর দিয়ে খেলাধুলা করছো তখন হয়তো দেখছো যে ব্যাটারির মাথাটা এই পাশে দিলে একদিক দিয়ে ঘুরে, উল্টায় লাগাই দিলে কি হয়, কেন আরেক দিক দিয়ে ঘুরে? ওই যে ফ্লাক্স চেঞ্জ হয়ে গেছে। ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে ওই যে ফ্লেমিং এর রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড রুল আছে না, একটা ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে মোটরের ঘূর্ণনও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কথা বুঝছো? ওই হলো ইতিহাস। আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে আমার পোল। তাহলে আমি এখানে আট করছি 2 পোলের মেশিন, 4 পোলের মেশিন হইতে পারে, 6 পোলের মেশিন হইতে পারে নাকি? তাহলে এই যে লাল অংশটাকে আমরা বলতেছি হচ্ছে কি, বলো দেখি, ফিল্ড ওয়াইন্ডিং। যখন এমনি প্যাঁচ প্যাঁচাই উড়াধুরা যেদিক সেদিক সেটাকে কয় প্যাঁচ যুক্তক্ষ। হ্যাঁ, কিন্তু যদি কোনো একটা নিয়ম মেনে পেঁচাই তখন সেটাকে বলা হয় ওয়াইন্ডিং। মানে ওই যে ডিম ভাজা হয়ে গেছে, ডিম পোস অমলেট, এরকম অবস্থা, বুঝছো? তাহলে এটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। হ্যাঁ, দেখো তো সেম টু সেম ভাবে মাঝখানে যে আর্মেচার আছে, আর্মেচারও কি কম ব্যস্ত চাইছে? অনেকগুলো ব্যস্ত চাইছে, কিন্তু উড়া ধুরা পেছান পেঁচাইছে নাকি একটা নির্দিষ্ট নিয়ম মানে পেঁচাইছে? তাহলে এদিকে আর পেঁয়াজ পাওয়া যাবে? এখন এটার নাম হয়ে যাবে ওয়াইন্ডিং। হ্যাঁ, তাহলে এই যে আর্মেচারে যে কয়েল গুলো পেঁচাইলাম এটাকে বলা হয় হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। দেখো তোমরা হচ্ছে এই দিক থেকে তাকাও, এই দিক থেকে তাকাও। হ্যাঁ, এই দিক থেকে তাকাও, পেঁয়াজ তো এই দিক দিয়ে পেঁচাইছি, তাই না? দেখো তো এই যে আর্মেচারের মধ্যে অনেকগুলো কি খাস কাটা জিনিস আছে না? তাহলে এই খাস কাটা এক একটাকে বলা হয় হচ্ছে স্লট। হ্যাঁ, যেমন এই রুমের মধ্যে প্রাইভেট পড়াই, 7 জন প্রাইভেট পড়াই, সকাল 6টা থেকে আমার 8টা পর্যন্ত স্লট। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আর এটার স্লট, ঠিক আছে? তাহলে এই যে এইখানে যে জিনিসটা থাকলো এইটা আসলে কি? এই যেগুলা হচ্ছে কি, এইগুলা হচ্ছে কি স্লট নাকি? হ্যাঁ, স্লটের মধ্যে ওই যে দুটো করে ফোঁটা দিয়ে দিচ্ছে, ওগুলো কি আসলে? ওগুলো আসলে কন্ডাক্টরের কাটিং মাথা দেখাচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে কাটছি, কন্ডাক্টরের মাথাগুলো বের হয়ে থাকবে দেখা যাচ্ছে, সেইটা আমরা দেখাইছি আর কি, জাস্ট উপমা। কথা বলতে পারছি? আচ্ছা, দেখো এই যে আর্মেচারের স্লটের মধ্যে কন্ডাক্টর আছে, এইগুলাই আবার পেঁচায় বুঝায় কোথায় নিয়ে আসছে? এই যে দেখো তো লাল অংশটা একটা আছে না, এটা কি? এটাকেই বলা হয় সেই কমিউটেটর। দুটো মাথা থাকে। আচ্ছা, সেটা এখন ডিবেট করবে। আমরা কমিউটেটরটা দেখছিলাম শুধু মাঝখানে ভাঙ্গিয়ে, নাকি কয়টা ভাগ করে দেখছিলাম? 2টা। কমিউটেটরকে হাজার হাজার ভাগ করা যাবে না? এরা কতগুলো ভাগ করছে দেখছো? হ্যাঁ, এই যে ছোট 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 করে অনেকগুলো ভাগ করছে। হ্যাঁ, তাহলে আর এই মাথাটা যদি হয় পজিটিভ, তার অপর মাথাটা কি হবে? ঠিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, উল্টা পাশে আছে। তাহলে এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয় তাহলে কতগুলো তার? প্রত্যেকটা আলাদা আলাদা তার যাবে। তাহলে এই যে আর্মেচারে যে কন্ডাক্টর গুলো পেছানো আছে, এগুলো সবগুলোর মাথা দেখো এখানে পেঁচায় মেশায় কোথায় নিয়ে যায় দেওয়া আছে? কমিউটেটরের মধ্যে নিয়ে যায় দেওয়া আছে না? হ্যাঁ, কমিউটেটরের মধ্যে নিয়ে। হ্যাঁ, কমিউটেটর তো ইনসুলেট করা আছে, প্রত্যেকটা ইনসুলেট করা আছে, একটা থেকে আরেকটা সেপারেট। তাছাড়া তো সবগুলো একটা হয়ে যাবে। এটা দেখে হাতে দিব, সমস্যা নেই। তাহলে এটা হলো কমিউটেটর, বুঝছো? হ্যাঁ, তাহলে এই যে কমিউটেটর, তাহলে এখন কমিউটেটরের মধ্যে অনেকগুলো ভাগ না, সেটাকে বলা হয় কমিউটেটর সেগমেন্ট, কমিউটেটরের ভাগ। ঠিক আছে, এই কথা বুঝছো? কমিউটেটর সেগমেন্ট। তাহলে কমিউটেটর সেগমেন্ট কোনগুলো? এই যে এটাকে বাইরে নিয়ে যাই। হ্যাঁ, এই যে অনেকগুলো ভাগ করা না, হ্যাঁ, এটা হলো কমিউটেটর। আর এই যে এক একটা করে ভাগ, এটা হলো কমিউটেটর সেগমেন্ট। কমিউটেটরকে আলাদা আলাদা ভাগ করে দিছে, ঠিক আছে? মানে ব্যাস, এইটা তাহলে কি? এটা হলো বেজ। ওই যে যার উপরে বসে আছে, হ্যাঁ, দুটা ব্রেক মারি দিয়ে লাগাই দিচ্ছে, থাক বসে থাক। এই বাইরেরটা কেনা বডি ঢাকনা, যদিও আমাদের এটা ঢাকনাটা নাই, ঢাকনাটা খায় ফেলছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো তোমাদেরকে বললাম কি, যে ফিল্ড থেকে 2টা তার আসছে বাহিরে, ফিল্ড থেকে 2টা তার বাইরে আসছে,
আর্মেচার থেকে যে ওই যে দেখো আর্মেচার থেকে কমিউটেটর আসছে না, কমিউটেটরের এইখানে কি থাকে, এইখানে দুইটা ব্রাশ থাকে, এই যে দুই জায়গাতে দুইটা ব্রাশ থাকে। হ্যাঁ, এই ব্রাশটা কি করে, ওই যে দেখো মাঝখানে কমিউটেটরটা ঘুরে, দেখো মাঝখানে কমিউটেটরটা ঘুরবে আর ওইখানে ব্রাশটা এসে টাচ করবে। ওই দেখো আর জীবন কালো হয়ে গেছে, উপরের দিকে লালে আছে কিন্তু মাঝখানের দিক থেকে কালো হয়ে গেছে, ঘষা খাইতে খাইতে। কার্বন কালো ব্রাশ, কার্বন ব্রাশে ঘষা খাইতে খাইতে বেটাই কালো হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, তাহলে ওই যে কার্বন ব্রাশ থেকে আমি গ্রিন দুটো তার নিয়ে গেছি, ঠিক আছে? তাহলে ওই গ্রিন যে দুইটা তার, সেই দুটো আসলে কিসের? ওইটা থেকে আউটপুট আসবে না? তাহলে এই যে লালটাতে আমরা ফিল্ড ওয়াইন্ডিং, এটা দিয়ে আমরা কি বানাবো? চৌম্বক বানাবো, নর্থ পোল আর সাউথ পোল বানাবো। হ্যাঁ, তার ফলে এখানে কি হবে, নর্থ পোল সাউথ পোল হইলে ফ্লাক্স একদিক থেকে একদিকে যাবে নাকি? তাহলে ফ্লাক্স কি আছে, স্থির নাকি চলমান? কনস্ট্যান্ট ফ্লাক্স। 5 ভোল্ট দিছি, তাহলে 5টা লাইন তৈরি হয়েছে, স্থির ফ্লাক্স না? স্থির ফ্লাক্স। এখন মাঝখানে এই যে অনেকগুলো কন্ডাক্টর আছে আর্মেচারের ভিতরে, আরে কি করতেছি আমরা? ঘোরাচ্ছি। তাহলে ফ্লাক্স আর কন্ডাক্টরের মধ্যে কি তৈরি হইলো? রিলেটিভ মোশন তৈরি হইলো। যদি তৈরি হয় তাহলে কি হবে? কোথায়? কন্ডাক্টরে, ঠিক আছে? কন্ডাক্টরে উৎপন্ন হবে। হ্যাঁ, কন্ডাক্টর কোথায় আছে? কেন ফিল্ডে নাই? কিন্তু ফিল্ডে কি ভোল্টেজ উৎপন্ন হবে? কেন হবে না? কারণ ফিল্ডের সাপেক্ষে ফ্লাক্স কি স্থির না? ওই যে ট্রেনের মধ্যে তোমার বন্ধু আছে, ট্রেনের সাপেক্ষে তোমার বন্ধু স্থির, কিন্তু বাহির থেকে তাকাইলে। তাহলে দেখো এই যে যে পোলের মধ্যে তো ফ্লাক্স তৈরি হয়েছে, ওই ফ্লাক্স আর এই কন্ডাক্টর দুটাই কি কেউ কি চলমান আছে? কার মধ্যে রিলেটিভ মোশন আছে? তাহলে এই কয়েলে কোনোদিন ভোল্টেজ উৎপন্ন হবে? কখনোই না। আমরা জানি যে ভোল্টেজ উৎপন্ন হতে গেলে অবশ্যই রিলেটিভ মোশন থাকতে হয়। কার মধ্যে? ফ্লাক্সের মধ্যে আর কন্ডাক্টরের মধ্যে। তো এই কন্ডাক্টরের মধ্যে আর ওই ফ্লাক্সের মধ্যে তো কোনো মোশন নাই, তাহলে এখানে কোনো কি হবে না? ইএমএফ আবিষ্ট হবে না। কিন্তু এই যে ব্যাটারি যে ঘুরতেছে, এই ব্যাটারি যে ঘুরতেছে, এর মধ্যে কি আছে? রিলেটিভ মোশন আছে, সেই জন্য এখানে কি হয়? ইএমএফ উৎপন্ন হয়। যদি ঘোরা বন্ধ হয়ে যায়, ইএমএফ ও বন্ধ। কথা বুঝতে পারছি? যত বেশি ঘুরবে তত কি হবে? ইএমএফ, ফ্লাক্স তত বেশি কর্তন হবে, ইএমএফ তত বেশি উৎপন্ন হবে। তাকাও না কে, এই যে ই সমানুপাতিক ফাই কে, তো বাদ দাও, কে তো বেড়াই কনস্ট্যান্ট, ওর তো কোনো কাহিনী নাই। ফাই এন, যত বেশি ঘুরাবো তত বেশি ইএমএফ আবিষ্ট হবে। আমি এইখানে যত বেশি ফ্লাক্স দিব তত বেশি ইএমএফ আবিষ্ট হবে, তাই না? কথা বলতে পারছি? তাহলে এই যে সূত্রটার সার্থকতা বোঝা গেছে? হ্যাঁ, সূত্রটার সার্থকতা একটু বোঝাইতে পারছি যে আসলে এখানে যে উৎপন্ন ভোল্টেজ সেটা নির্ভর করবে ফ্লাক্সের উপরে আর হচ্ছে ঘূর্ণনের স্পিডের উপরে, নাকি? ঠিক আছে, ওকে। তাহলে এটা, তাহলে এই অংশটা হচ্ছে যে কমিউটেটর সেগমেন্ট, আর এইটা কি, এই যে স্লট, এটা কি আর্মেচার না? আর্মেচারও কি আছে? ওয়াইন্ডিং আছে। সেইটা থেকে কোথায় চলে গেল? ওই দিকে গেল। আর এটার নাম হচ্ছে কি? টার্মিনাল বক্স। তাহলে একটা ডিসি জেনারেটর বা একটা ডিসি মেশিনের, একটা ডিসি মোটরের কি কি অংশ থাকে 2-4টা এখন এমনি কানার মতো বলা যাবে, তাই না? তাই তো। ওই যে কি করলাম, ওই যে আর্মেচারের সাথে সরাসরি তারগুলা কি করে দেওয়া, এইখানে হয়তো 50টা পেঁয়াজ দেওয়া আছে, কিন্তু 50টা পেঁয়াজ দিয়ে তার মাথাটা কোথায় দেওয়া আছে? কমিউটেটরের মাথায় দেওয়া আছে। তার মানে এইখানে ভোল্টেজ উৎপন্ন হলো মানে সেটা কোথায় চলে যাবে? কমিউটেটরের দুই মাথায় চলে যাবে। ওইখান থেকে আমরা ব্রাশের মাধ্যমে কোথায় নিয়ে গেতেছি? বাহিরে নিয়ে গেতেছি, ঠিক আছে? কারণ ওই তার তো আর বাহিরের দিক দেওয়া যাবে না, তাহলে তো পিসিএম সব এক জায়গায় পলটা খাওয়া যাবে, তাই না? হ্যাঁ, কমিউটেটর সেগমেন্ট না, এটা ডিপেন্ড কার উপর করবে? এটা ডিপেন্ড করবে তোমার স্ট্রাকচার কিভাবে ডিজাইন করবে তার উপরে। তাহলে এই হচ্ছে একটা মোটামুটি মেশিনের ওভারভিউ। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে এই যে পেঁয়াজ দিছে, সাপোজ এইখানে ফিল্ড ওয়াইন্ডিং দিছে, সাপোজ পেঁয়াজ দিছে 500টা, এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। আর্মেচারের এখানে পোল দিছে কয়টা? 2টা। যখন বানাইছে তখন কনস্ট্যান্ট হয়ে গেছে।
কন্ডাক্টর পেঁচাইছে কতগুলা, সাপোজ 50,000 কনস্ট্যান্ট হয়ে গেছে। এইখানে স্লট আছে কয়টা, হাত দিয়ে যদি গণো, সাপোজ পাইলে 21টা। ভাই আমরা কোন ওয়াইন্ডিং কে নিয়ে কাজ করি না, কোন কন্ডাক্টর সাপোজ এইটা আর্মেচার, আর্মেচারে তাহলে সাপোজ 50টা স্লট আছে, তাহলে স্লটটাও কি কনস্ট্যান্ট হয়ে গেল। প্যারালাল পথ, এটা কয়টা পথে ভাগ করা আছে, সাপোজ 2টা পথে ভাগ করা আছে। হ্যাঁ, প্যারালাল পথ এখানে এই প্যাচের উপর ডিপেন্ড করে, সেটা আসলে দেখে বোঝা মুশকিল। হ্যাঁ, বুঝতে পারবো না, এমন হইতেই পারে না, সমস্যা নাই, যে কোনো কিছু হতে পারে। কমিউটেটর সেগমেন্ট আলাদা আর এইখানে স্লট আলাদা, তুমি গনে দেখিও, এটা হাতে নিয়ে গনে দেখিও। যাই হোক, সেটা যাই হোক হইতে পারে, জানি না, তবে এখানে তোমরা গনে দেখো এখানে কয়টা সেগমেন্ট আছে আর এখানে কমিউটেটর সেগমেন্ট কয়টা আছে। আশা করি একই থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকবে না আশা করি। ঠিক আছে, এই তাহলে বুঝতে পারছি যে একটা ডিসি মেশিন মানে হইতে পারে মোটর, হইতে পারে সেটার কি কি বিষয়াদি থাকে। ফাইনাল কথা, শেষ কথা যেটা, সেইটা হচ্ছে এত কিছু তো আমার আট করার সময় নাই, তাই না? আমি এটারে সোজা একটা ফরম্যাট নিয়ে আসি। আমার এখানে 2টা কয়েল আছে, কি কি কয়েল? ওই যে টার্মিনাল বক্সটা আমি থুয়ে দিলাম, হ্যাঁ, টিবি টার্মিনাল বক্স, টার্মিনাল বক্সে আমার 2টা কয়েল। কি কি 2টা কয়েল ভাই? একটা হচ্ছে যে বাহিরের মাথা থেকে ফিল্ড, তাই না? 2 দিকেই দিব প্যাচ, দেই, ক্ষমতা যেহেতু আছে পেঁচাইতে দোষ কি। তাহলে একটা হচ্ছে কি ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং, আর একটা কেটা আছে আমার, একটা হচ্ছে আর্মেচার কয়েল, আর একটা হচ্ছে ফিল্ড কয়েল, তাই তো? এই 2টা জিনিস। এখন আমার এসবে যে সিরিজ কি, শান্ট কি, সেপারেটলি এক্সাইটেড কি, এগুলা ভাগ আছে না, সেইটা কেমন হয় আমরা সেইটা একটু দেখবো। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে আমি আশা করি তোমাদেরকে একটা ডিসি মেশিনের কনস্ট্রাকশনটাতে কি কি থাকে ওভারভিউ দিতে পারছি। এখন এটা তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো, ঘুরে ঘুরে দেখতে পারো, যা খুশি করতে পারো, সমস্যা নাই, খালি তার মার সিরিও না, তাইলেই তো হইলো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে মেকানিক্যাল কনস্ট্রাকশন, তাই না? তাহলে আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা ওর মেশিন নিয়ে কি করবো? আমাদের দরকার ইলেকট্রিক্যাল সার্কিট, তাই তো? তাহলে আমি ওইটা থেকে শর্টকাট বানায় ফেলছি 2টা জিনিস, একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং আর একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। কথা বুঝতে পারছি? হ্যাঁ, তো এই ফিল্ডটা তৈরি করা হয়েছে মূলত কিসের জন্য? ওই যে ফ্লাক্স তৈরি করার জন্য, নর্থ পোল সাউথ পোলের কাহিনী করার জন্য। কারণ কেউ যদি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে তাহলে কি আর তার এগুলা ফিল্ড দরকার আছে? তার কয়েল থাকবে কয়টা? একটা, শুধু আর্মেচার ওয়াইন্ডিং। হ্যাঁ, সেটা পরে হিসাব। আমরা দেখার চেষ্টা করবো হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জিনিসটা কি। সেপারেটলি এক্সাইটেড মেশিন। হ্যাঁ, আচ্ছা, ডিসি মেশিনে দিলাম। হ্যাঁ, এই ডিসি মেশিন মানে কেটা কেটা হইতে পারে, যা হবে হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি তো নাকি? তাহলে ওইটা শিখাইলাম না, কিন্তু জেনারেটর শিখাইলাম, এটার উল্টাই দিয়ে মোটর হবে, ওটা কিন্তু শিখাচ্ছি না, একসাথে 2টাই করতেছি আমরা। প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, সহজ জিনিস। ডিসি মেশিন সবচেয়ে সহজ জিনিস আমি মনে করি। একটু যদি বুঝতে দেখো, ভিতর থেকে ফিল পাবা, অঙ্ক করতে গেলে আরো দেখবো, মজা পাবো। তাহলে সেপারেটলি এক্সাইটেড, তাহলে এক্সাইটেশন দিব কোথায় আমরা? ফিল্ডে, কারণ ফিল্ডে আমরা কি বানাবো? চৌম্বক ক্ষেত্র বানাবো। তাহলে এইটারে এবার কি করব? নামের মধ্যেই তো সব কাজ আছে, সেপারেটলি এক্সাইটেড, একবার আলাদা ভাবে এক্সাইটেশন দিব। হ্যাঁ, তাহলে এই বেটা আর্মেচার তুই ওদিকে আসিস, থাক, ঠিক আছে? এই যে আমাদের যে ফিল্ড আছে না, এই ফিল্ড আছে না, এই ফিল্ডকে আমরা কি করব? বাহির থেকে একটা ব্যাটারি লাগাই দিব, এদিকে যা একটা ব্যাটারির মধ্যে লাগাই দিছি, আর ব্যাটারির মধ্যে লাগাই দিছি। তাহলে এই যে আর্মেচারের সাথে ওর কি কোনো সম্পর্ক আছে? বাহির থেকে ব্যাটারি দিছি, দিয়ে ওরে আমরা ফিল্ড এক্সাইটেশন করছি, ঠিক আছে? তখন এটাকে বলা হয় হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। এখন এটাতে এরকম দেখায় না, দেখতে কিরকম হয়? এই যে ফিল্ডকে বাহির থেকে
আর্মেচারটা তো এরকম আর যুক্তাক্ষর প্যাচ দেখাই না, আর্মেচারটা আমরা দেখি কিভাবে, এই যে ব্রাশ, তার মধ্যে একটা গোল, তাই তো? এই যে আর্মেচারের যে ওয়াইন্ডিং আছে তার একটা রেজিস্ট্যান্স আছে না, সেটা এখানে, আর এখানে ভোল্টেজ উৎপন্ন হবে সেটা ওই যে ইয়ে, এটা কেটা, আর এইদিকে এটা কেটা, এই যে দুইটা ব্রাশ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওইটা আট করা খুবই কঠিন আমি মনে করি, আমার সিলেবাস এটা খুবই কঠিন, তা আমি এটা এরকম করে আট করবো, ডিসি সার্কিট, ডিসি, হ্যাঁ বুঝছো, এক করে ডিসি সার্কিট বানাই ফেললাম এটারে, আর এ, আর এটা কেটা ইয়ে, ব্রাশ আছে না, ব্রাশের ভোল্টেজ থাকবে না, ব্রাশের ভোল্টেজটা এই জায়গাতে ভিবি বলে দেব, তাহলে এইটা হলো আমার, এইদিকে কেটা, এইদিকে কি, ওই যে টার্মিনাল না, হ্যাঁ, তাহলে এদিকে হচ্ছে ভিটি, টার্মিনাল ভোল্টেজ, কথা বলতে পারছি? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে, আমি একটা সহজ সরল এই চিত্র আঁকাবো, এইটা, হ্যাঁ, এটা আঁকাবো সবসময়, কথা বলতে পারছি? মানে ডিসি মানে একটা ডিসি সার্কিট করবো, হ্যাঁ, ডিসি সার্কিট হলে আবার রিভিশন হবে এই জায়গা, টেনশন করিও না। তাহলে এটা হলো সেপারেটলি এক্সাইটেড, তার মানে এই যে এক্সাইটেশন ব্রাঞ্চটা আছে এটা সম্পূর্ণ মেশিন থেকে কি অবস্থা, আলাদা। এখন আসা হচ্ছে সেলফ এক্সাইটেড, সেলফ এক্সাইটেড মানে কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা, একটা কথা আছে না, ওই রকম, পাঙ্গাস মাছের তেল দিয়ে পাঙ্গাস ভাজ, যা করিস করিস, সমস্যা নেই। তাহলে সেলফ এক্সাইটেড মানে ওর ভিতর থেকে ও নিজেই নিজেকে কি করবে, এক্সাইটেড করবে নাকি, তার মানে এখন ওই যে ফিল্ডে আলাদা করে যে সাপ্লাই দিতাম সেটা দেওয়া লাগবে না, তাই তো? পৃথিবীতে যত মেশিন আছে সবগুলোই মূলত সেলফ এক্সাইটেড, তোমাদেরকে যেটা দিছি এটাও সেলফ এক্সাইটেডই আছে, বুঝছো? তাহলে এমন একটা মেকানিজম করতে হবে যাতে ওই ভোল্টেজ উৎপন্ন করবে, সেই ভোল্টেজ দেওয়ার ও নিজেই কি করবে, এক্সাইটেশন নিবে, হ্যাঁ। তাহলে এবার আর ওই ব্যাটারি ম্যাটারি কিছু দরকার নাই, দেখো কি করছে, হ্যাঁ, টার্মিনালে এমন ভাবে এটা কানেকশন করে দিছে যে এ ভোল্টেজ উৎপন্ন করবে, আবার এখান থেকে ফিল্ড ভোল্টেজ পাবে, বোঝা গেছে? তো এই সেলফে যায় এখন দুই ধরনের হয়, এক হচ্ছে সিরিজ, তাহলে সিরিজ মানে আর্মেচার আর কেটা, আর্মেচার, আর হচ্ছে ফিল্ড কিসে থাকবে, সিরিজে থাকবে, তাই তো? তাহলে আমার দুইটা কয়েল সিরিজে রাখার অপশন কি, যোগ করে দিবি, আচ্ছা দেই, যোগে করে দিমু, তাই তো? সিরিজ কানেকশন করতে চাই আমরা, তাই না? হ্যাঁ, এবং টার্মিনাল থেকে বেরো হবে কয়টা, এইখানে ভিটি, তাই তো? তাহলে দেখো তো কি কাজ করি, এই মাথা এই মাথারে কানেক্ট করে দেই, দিয়ে ওরে বাইরে নিয়ে যাই আর ওরে বাইরে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে ওই যে দেখো ওই মাথা আসছে, এদিক দিয়ে সিরিজ হয়, ওদিক দিয়ে চলে গেছে না, তাহলে তখন এটা কি হয়ে গেছে, সিরিজ মোটর। এরকম তো আর দেখতে হয় না, দেখতে কিরকম হয়, আর একটু সৌন্দর্য বাড়ে, এটা আর্মেচার। আচ্ছা, তাহলে এই যে ফিল্ডটা কোথায় চলে যাবে, আর্মেচারের ভিতরে না, তাহলে তখন তোমরা এটারে কিভাবে দেখো, তোমরা এটারে দেখো হচ্ছে এইভাবে, এটার সাথে এই যে ফিল্ড, তাই তো? একই লাইনে না? তাহলে আমরা এটা না করে আমরা কি করতেছি, আমরা এই যে ইয়ে তার সাথে আর এ, এটার সাথে ফিল্ড দিয়ে দেই আর এফ, হ্যাঁ, তার সাথে ভিবি, তারপরে এদিকে রা ভিটি, দুটো কি সিরিজ হয়ে গেছে না, সিরিজ, বোঝা গেছে? না দুই নম্বরে কি শান্ট, তাই না? তাহলে শান্ট বানাবো কি করে, এটারে কও, হ্যাঁ, দুধ পেঁয়াজ খালি পেঁচাই, বুঝতে পারছো তো নাকি? বুঝতে পারলেই হয়েছে, এত কিছু লাগে না। তাহলে শান্ট বানাবো কি করে কও, এই দুটো এক জায়গায় লাগাই দেই, ওই দুটো এক জায়গায় লাগাই দিই, এরে নিয়ে যাই, এরে নিয়ে যাই, তাহলে এই জায়গাতে ভিটি,
তাহলে শান্ট হয়ে গেছে না, একদম ইজি, শেষ। তাহলে এই যে তোমরা কি করো, তোমরা গতানুগতিক এটা দাও, তার সাথে এই পাশে নিয়ে আসো, তাই না? হ্যাঁ, তাহলে আমি ওইতে কিছু না করে এদিক দিয়ে নিয়ে যাই। এগুলা আমার শখ, কিন্তু আমার নিজের কথা না, এগুলো চ্যাপম্যানের বইয়ের কথা, এবং আমার খুবই ভালো লাগে, খুবই সহজ হয়। ডিসি সার্কিট দেখো, এই জায়গাতে ভোল্টেজ আছে, এদিক দিয়ে যোগ করে করে আসবা, এখানে আছে বিয়োগ করে করে ওদিক যাবা, ডিসি সার্কিটের মতো করবা, অঙ্ক ধুমাধুম হয়ে যাবে। আর এর ভিতরে অদৃশ্য, এটা তো সবাই দেয় না ভিতরের, ওগুলা দিলেই হলো, তোমরা নিজেরা যা বুঝবো তাই করিও, আমার কোনো আপত্তি নেই। কথা বুঝতে পারছি? তাহলে এটা হলো আর এ, আর এই 14 গোষ্ঠী শুদ্ধের সাথে কি থাকবে, আর এফ, ওইদিকে হলো ভিটি। কথা বুঝতে পারছি? যদি জেনারেটর হয়, যদি জেনারেটর হয় তাহলে কি হবে, কও, ব্রাশ এই জায়গাতে তো থাকবে, তাই না? যদি জেনারেটর হয় তাহলে এইখান থেকে উৎপন্ন হবে না, উৎপন্ন হয়ে কারেন্ট এদিকে গেল, এদিকে যায় কয়টা পথ পাইছে ভাই, এদিকে যায় ওইদিকে একটা পথ, ওইদিকে একটা পথ পাইছে। আর যদি মোটর হয় তাহলে ওই যে টার্মিনাল থেকে সাপ্লাই দিব, ওই যে যেখান থেকে আগে নিতাম ওইখানে এবার কি দিতে হবে, সাপ্লাই দিতে হবে। তাহলে ওই দিক দিয়ে সাপ্লাই দিব, এখানে এসে কয়টা পথ, একটা এদিক দিয়ে আসবে আর একটা, তাহলে এই যে লালটা হচ্ছে জেনারেটর নাকি, রেড হচ্ছে জেনারেটর, তাহলে গ্রিন দিয়ে দেই। যদি এদিক দিয়ে আসে, এই দুঃখ কোনে নাকি, তাহলে ওদিকে আসার পরে এদিকে একটা আসবে, ওদিকে একটা আসবে, তাই না? গ্রিন হলো মোটর। কথা বলতে পারছি? এই তাহলে এটা তো শান্ট, তাই না? যদি সিরিজ হইতো তাহলে যাইতো আবার এদিক দিয়া, আসতো আবার কোন দিক দিয়া। আচ্ছা ভাই, এটার কও আর্মেচারও যা, ফিল্ডও তাই, টার্মিনালও কি একই জিনিস না? কিন্তু এটার ক্ষেত্রে কি তাই হবে? ভাগ হয়ে গেছে, ভাগ করে দিব, কারেন্ট ডিভাইডার রুল হাবি যাবি যা আছে সেগুলো দিব। হ্যাঁ, আচ্ছা মেইন কথা বুঝছো, কম্পাউন্ড মোটর আরেকটা আছে, কম্পাউন্ড মেশিন, সেটার মধ্যে কি আছে, শর্ট শান্ট, সেটা আমি এখন দেখাচ্ছি না, সেটা আমার পরে দেখো। ওটার মধ্যে দুটো ফিল্ড থাকে, হ্যাঁ, একটা হচ্ছে মেইন ফিল্ড, আরেকটা ফিল্ড থাকে, দুটো ফিল্ড থাকে, ওইদিকে আমরা যাচ্ছি না। তবে মেইন যে একটা মেশিনের যা স্ট্রাকচার সেটা তো বুঝছো নাকি, পরে ভাঙ্গে চুরে বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি আশা করি। সেলফ এক্সাইটেড কি হবে তাহলে? আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখো মজার একটা প্রশ্ন আছে ভাই, এর তো বাহির থেকে কিছু দেইনি, তাহলে ও কি করে ফিল্ড তৈরি করবে, তাই না? ওই যে এই ব্যাটারি তো আগে বাহির থেকে দিলে তো ব্যাটারি ফিল্ড তৈরি করে, তারপরে তো আমরা আর্মেচার ঘুরাইছি, ইএমএফ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে ইএমএফ উৎপন্ন হয়েছে, তারপরে না হয় ওই মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়েছে নাকি? শুরুতে কি অবস্থা ছিল? শুরুতে কি ওর কোনো ভোল্টেজ ছিল? এইটাই তো ওই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম, অবশিষ্ট চৌম্বকত্ব। এর শুরুতে এরকম দেখলে ওরা আগে বাহির থেকে একটা ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়, এই জায়গাটাকে বাহির থেকে একটা ব্যাটারি লাগিয়ে দিয়ে এর কি করা হয়, এক্সাইটেড করা হয়। এক্সাইটেড করা হলে ওই যে আমরা যেদিন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল পড়ছি, ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ওই ব্যাটারি কি সবকিছু চৌম্বকত্ব ধর্ম কি শেষ হয়ে যায় নাকি কিছু থেকেই যায়? কিছু থেকে যায়, সেটাকেই বলি আমরা রেসিডুয়াল ম্যাগনেটিজম। তাহলে ওই অবশিষ্ট অল্প একটু চৌম্বকত্ব আছে, সেইটার জন্য ফ্লাক্সের পরিমাণ কিরকম থাকে? অল্প একটু ফ্লাক্স থাকে, আর্মেচার ঘুরলে অল্প ভোল্টেজ উৎপন্ন হয়, যেই ভোল্টেজটা উৎপন্ন হয়েছে ওই ভোল্টেজটা কি পাইছে আবার ফিল্ডে পাইয়ে যায়। তাহলে ফিল্ড পাইলে ফিল্ড তখন কি হয়ে যাবে, খুব ভালোভাবে শক্তিশালী ফিল্ড এক্সাইটেড করবে, তারপরে জেনারেটেড ভোল্টেজ উৎপন্ন হয়ে যাবে। বুঝছো? তখন দিয়ে দেওয়া হয় বা পরেও দিয়ে দেওয়া যায়। নষ্ট হয়ে যেতে পারে কি করে? বহুদিন মেশিনটা পড়ে আছে, বহুদিন ধরে মেশিনটা পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, ঝাঁকুনি টাকুনি খাইছে, ওই ভোল্টেজটা নষ্ট হয়ে গেছে। তাহলে তখন ফিরিয়ে আনার উপায় কি? ওই বাহির থেকে আবার ডিসি সাপ্লাই দিতে হবে। ডিসি সাপ্লাই দিলে এটা কি হয়ে যাবে, আবার তরুণ বয়সে চলে আসবে, এক্সাইটেড হয়ে যাবে, আবার কাজ করবে। বুঝো নাই? তাহলে বুঝছো, এই থিওরি পড়া কিন্তু এগুলাই, বুঝছো না? এগুলা একটু বইয়ে যা ভালো মতো থিওরিটা পড়বা, দেখো মাথার মধ্যে থাকবে।
আপনি যে এখানে যাচ্ছেন ভাই এটা কোনটা? কোনটা এটা? দেখো তো এই মেশিনের মধ্যে, দেখো এটা মেশিনের মধ্যে দুটোই একই জায়গায় কানেক্ট করা আছে। এটা সেলফ এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড হলে তাহলে তার সাথে আলাদা একটা ব্যাটারি থাকতো। কথা বলতে পারছি? তাহলে সার্কিট কিন্তু আমরা মোটামুটি কয়েকটা দেখছি নাকি? হ্যাঁ, সার্কিট মোটামুটি কয়েকটা দেখছি। সার্কিট আমরা আরো বেশ কয়েকটা দেখবো ভালোভাবে, সেটা পরের ক্লাসে দেখবো। আজকে হচ্ছে অন্য কয়েকটা বিষয় দেখবো আমরা। ওই কনস্ট্রাকশনের আর কয়েকটা জিনিস আছে, সেই কয়টার দিকে যাই। তাহলে কনস্ট্রাকশন রিলেটেড এক নম্বরে আমি যদি কাল আসি, ওই যে আগে সমীকরণের দিকে যাও। ই ইকুয়াল টু কি ছিল? ZP ডিভাইডেড বাই 60A IL। এইটাকে আলাদা করে লেখার কারণ বুঝছো তো নাকি? যাতে কনস্ট্রাকশন কনস্ট্যান্ট একটু আলাদা থাকে। হ্যাঁ, তাহলে এই ফ্লাক্স নিয়ে যদি আমরা কাজ করি, ফ্লাক্স নিয়ে কাজ করি, ফাই, ঠিক আছে? ফাই হয় হচ্ছে দুই ধরনের, ফ্লাক্স দুই ধরনের হয়। এক হচ্ছে টোটাল ফ্লাক্স, পার পোল। টোটাল ফ্লাক্স পার পোল, সেটাকে কি দিব আমি? কও ফাই টি দিলাম। হ্যাঁ, এটা টোটাল ফ্লাক্স, মানে একটা পোলে যতগুলা ফ্লাক্স উৎপন্ন হয় বা আছে। এখন আমাকে বলো, সবগুলা ফ্লাক্স কি কাজ করবে? ওই যে মেশিনের দিকে তাকাও, পোলটা বিশাল বড়, তাহলে ওই গোটা পোলে কি থাকবে? ফ্লাক্স থাকবে। কিন্তু সবগুলো ফ্লাক্স কি কাজ করবে আর নিশ্চয়তা আছে? কি হবে? যা ফ্লাক্স আছে তার চেয়ে বেশি কাজ করা সম্ভব নাকি কম কাজ করা সম্ভব? অবশ্যই কম কাজ করা সম্ভব। আর সর্বোচ্চ হলে সবগুলো কাজ করবে, তাই না? তাহলে টোটাল ফ্লাক্স পার পোল হচ্ছে ফাই টি, আর ওয়ার্কিং ফ্লাক্স পার পোল, ওয়ার্কিং ফ্লাক্স পার পোল, এইটা হচ্ছে শুধু ফাই, যেটা নিয়ে আমরা কাজ করছি কিন্তু, তাই না? তাহলে এই দুইটার একটা অনুপাত আছে, তার নাম হচ্ছে লিকেজ কোএফিসিয়েন্ট। লিকেজ কোএফিসিয়েন্টকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। সেটা সমান সমান কি? ফাই টি ডিভাইডেড বাই ফাই। তার মানে কি? টোটাল ফ্লাক্স পার পোল ডিভাইডেড বাই ওয়ার্কিং ফ্লাক্স পার পোল। মানে একটা পোলে কতগুলা ফ্লাক্স আছে সেইটা, আর কতটুকু কাজ করতেছে সেইটা, তাই তো? তাহলে বলো, উপরেরটা বড় না নিচেরটা বড়? তাহলে এই যে ল্যামডা এর মান অবশ্যই কি হবে? একের চেয়ে বড় হবে না? কথা বলতে পারছি? তবে সাধারণত এটা 1.15 থেকে 1.25 পর্যন্ত হয়, এর মধ্যেই থাকে। কথা বলতে পারছি? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে লিকেজ কোএফিসিয়েন্টের কথাবার্তা, বুঝছো? হ্যাঁ, এটা কি মূলত প্রকাশ করে কি? যে কতটুকু ফ্লাক্স লস হইলো, সেইটা মোট ফ্লাক্সের কতটুকু কাজ করছে, ঠিক আছে না? দুই নম্বরে যদি আরেকটা বিষয় আসি, তাহলে ফাই গেল, তারপরে আর কার দিকে যাওয়া যায়? এন তো এন এর কোনো কাহিনী নাই। হ্যাঁ, ঘূর্ণন সংখ্যা, আরপিএম। এরপরে কি দিকে আসে পাও? পোল তো বলেই দিছি যে সব সময় কি হবে? ইভেন, কোনোদিন বিজোড় হইতে পারবে না, ফ্র্যাকশন হইতে পারবে না, ঠিক আছে? ওকে, তাহলে বাকি থাকে এটা জেড আর হলো এ। ওকে, জেড কন্ডাক্টর, নাম্বার অফ কন্ডাক্টর, জেড। জেড নিয়ে কিছু কথা বলি। জেড সমান সমান কি? 2t। টিটা কেটা? নাম্বার অফ টার্ন। তাহলে কি রকম ভাই? এই টোটালটা মিলে কি ছিল? একটা কন্ডাক্টর, টোটালটা একটা জেড। হ্যাঁ, দেখো এখানে কয়টা প্যাচ দিছি কও? এই যে এরকম আসলো না? তাহলে এদিক থেকে একটা নিয়ে গেছি, এদিক নিয়ে আসছি, তাই না? এই যে এদিক থেকে একটা নিয়ে গেছি, তাহলে এখান থেকে এখানে গেছি একটা টার্ন,
এখানে আসছি, তাহলে কয়টা টান এখানে আছে? সেই জন্য জেড সমান সমান কি হয়, তাহলে দুইটা টানে হয় একটা কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এখন দাও একটু মেশিনটা দাও, আর্মেচারটা দাও, তাহলে আরেকটু কথাবার্তা হোক। তাহলে এখানে এই যে প্রত্যেকটাই কিন্তু এরকম দুটো টান আছে, তাহলে দুই টানে একটা কন্ডাক্টর। এখানে কতগুলো কন্ডাক্টর আছে? অনেকগুলো আছে না? এটা কয়টা ভাগে ভাগ করা যায়? স্লট দিয়ে ভাগ করা যায় না? স্লট দিয়ে ভাগ করা যায় না? হ্যাঁ, স্লট দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে আরেকটা লিখি, জেড সমান সমান 2CNC। সিটা কেটা? নাম্বার অফ কয়েল, কয়টা কয়েল আছে, ঠিক আছে। আর এনসিটা কেটা? টার্ন পার কয়েল, টার্ন পার কয়েল। আচ্ছা, এত কথা বাদ, বাংলা ভাষায় বুঝো। তোমাকে বলছে যে 10টা আর্মেচারে 10টা স্লট আছে, স্লট আছে। হ্যাঁ, প্রতি স্লটে 5টা কয়েল আছে। প্রতি কয়েলে 4টা, বাংলা ইংলিশ একটা হোস, 3টা দেই। হ্যাঁ, 3টা টার্ন আছে। তাহলে এখন তুমি জেড বের করতে পারবা না ভাই, বাংলা হিসাব করবা। দেখো মোট স্লট আছে কয়টা? একটাতে কয়টা কয়েল আছে? 5টাতে আবার 3টা করে কি আছে? তাহলে পরে 10 গুণ 5 গুণ 3, তাহলে কি পাবা? সেটা টান পাইলা, কিন্তু মোট টান পাইলা না। 5টা কয়েলে 3টা করে টান আছে, তাহলে 15টা টান। তাহলে একটা স্লটে আছে 15টা টান, তাহলে 10টা স্লটে আছে 150টা টান, টান নাকি? তাহলে জেড করতে গেলে কি করতে হবে? আবার এর সাথে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন তোমাকে স্লট টলট না বলে শুধু বলছে যে 5টা কয়েল আছে, প্রতি কয়েলে 3টা করে। তাহলে এটাই কেটা? সি, আর এটা কেটা? এনসি। তাহলে তাক 2 দ্বারা গুণ করতে হবে না? একবারে সরাসরি টান বলে দিছে, তাহলে আর এত কিছু করার দরকার আছে? তাহলে তার সাথে আর কি হইতে পারে? স্লট গুণন ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, ঠিক আছে, এভাবে যে কোনো কিছু করে তুমি বের করবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কার ইতিহাস গেল? জেড এর ইতিহাস গেল। তারপরে আর কেটা থাকে বাকি? তাহলে এ এর ইতিহাস থাকে। এ তাহলে এটা কি? আর্মেচার পাথ বা প্যারালাল পাথ অথবা কি সার্কিট নাকি? এ সমান সমান দুইটা জিনিস, এ সমান সমান এমপি আর এ সমান সমান 2m। এইটা কোথায়? ফর ল্যাপ ওয়াইন্ডিং, পোলের গুণিতক, পোলের গুণিতক। আর এটা কোথায়? ফর ওয়েভ ওয়াইন্ডিং। এইটা কিসের গুণিতক? 2 এর গুণিতক। তাহলে পিটা তো পোল নাকি? এমটা কেটা? এম হচ্ছে নাম্বার অফ প্লেক্স, ওই প্লেক্স মানেই তো গুণিতক। কত গুণিতক? 2 এর গুণিতক। তাহলে 1 নম্বরে তোমাকে বলবে সিমপ্লেক্স, সিমপ্লেক্স। তাহলে পরে এম এর মান কত হবে? কও। 1 হবে। কিছুই বলে নাই, কিছুই বলা নাই, তবেও কি হবে? সিমপ্লেক্স। তার মানে আমরা সারা জীবন কিছু পড়িনি, সরাসরি শিখে আসছি যে এ সমান সমান পি আর এ সমান সমান 2। এমটেম পড়ো নাই, কিন্তু সরাসরি বলছো যে ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এ সমান সমান পি হয়
আর ওয়েবের ক্ষেত্রে a সমান সমান 2 হয়। তার মানে তার m এর মান কত ছিল? 1 ছিল। সেটা কোনো প্লেক্স ছিল না, সিমপ্লেক্স। হ্যাঁ, কিন্তু এখন সেই যুগ চেঞ্জ হয়ে গেছে, তোমারে বললো ডুপ্লেক্স। তাহলে m এর মান কত হবে? তাহলে m এর মান হবে 2। তাহলে এখন কি আর a সমান সমান কি শুধু শুধু ল্যাপে a সমান সমান তোমার শুধু শুধু 4 বললে হবে? এই যে তোমাকে বলছে যে পোল আছে 4টা, কিন্তু ল্যাব কানেকশন, তাহলে কি শুধু 4টা হলে হবে নাকি ডুপ্লেক্সের জন্য আবার 2 আসবে? 2 আসবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। যদি ট্রিপ্লেক্স হয় তাহলে 4 এর জন্য কি হবে কও? কোয়াডুপ্লেক্স। ওই যে কোয়াড মানে 4, ডুপ্লেক্স কোয়াডুপ্লেক্স। তাহলে m সমান সমান কত হবে? এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে সোজা কথা হচ্ছে যদি ল্যাপ হয় তাহলে এমপি। হ্যাঁ, ল্যাপ হইলে এমপি, কিছু বলনি মানে m এর মান 1, আর যদি বলে সেটা তো অবশ্যই দিতে হবে নাকি? আর যদি কিছু না বলে তাহলে a সমান সমান ওয়েব মানে 2, আর ল্যাপ মানে এই যে বুঝো, ল্যাপে হচ্ছে পি এর গন্ধ আছে, তাই পি এর সাথে সম্পর্কিত। হ্যাঁ, ল্যাপে পি এর গন্ধ আছে, যেখানে ল্যাপে পি এর সাথে সম্পর্কিত। আর ওয়েবের সাথে তো 2 নিয়ে যায় না। কথা বুঝছো? হ্যাঁ, তাহলে এই কয় নাম্বার গেল? এটা 3 নাম্বার কথা গেল নাকি? 4 নাম্বার আর একটা জিনিস আছে, আর্মেচার রেজিস্ট্যান্স। ইফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স। ইফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর এ সমান সমান কি হবে? আর এ সমান সমান একটু বলি, T ইনটু RT ডিভাইডেড বাই a স্কয়ার, অথবা C ইনটু RC ডিভাইডেড বাই a স্কয়ার। টিটা কেটা? টার্ন নাম্বার নাকি, টার্ন সংখ্যা নাকি? তাহলে RTটা কেটা? প্রতি টানে রোধ নাকি, মানে রেজিস্ট্যান্স। সিটা কেটা? কয়েল সংখ্যা। তাহলে RCটা কেটা? প্রতি কয়েলে রোধ নাকি? আর এটা কেটা? প্যারালাল পথ সংখ্যা। ক্লিয়ার? হ্যাঁ, এই দুটো সূত্র আমি তোমাকে লিখে দিলাম, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু নানান সূত্র লেখা আছে, ZP ডিভাইডেড বাই A না A কি কি লেখা আছে তোমাদের বইগুলোতে। হ্যাঁ, রেজোন্যান্স বইয়ে এইসব সূত্র মুখস্থ করে না, মরে যাবা। আমি তোমাকে এই সূত্র তোমাকে শিখে মুখস্থ করতে বলি না, আমি তোমাকে সরাসরি বাস্তব চিত্র দেখাবো। হ্যাঁ, বাস্তব চিত্র হতে আর এ সিরিজ প্যারালাল করে হিসাব করব, সিরিজ প্যারালাল করে হিসাব করব। এটা একেবারে চরম বাস্তব। ক্লিয়ার? সেটা আমরা দেখবো, সমস্যা নেই। নামে হচ্ছে ডিসি মেশিন, সবকিছু কাজ হবে সব ডিসির মতো। হ্যাঁ, একদম সার্কিট মার্কেট যা আছে। তাহলে তোমাদেরকে যে কনস্ট্রাকশনের ভিতরে আরো 4টা জিনিসকে শিখাইলাম। হ্যাঁ, এর বাইরে আর কিছু নাই, বিশ্বাস করো। শুধু ইফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স ওইটা একটু তোমাদেরকে হিসাব করা শিখেলে আর কিছু থাকবে না।